আমাদের প্রিয় সাকিব ভাই, সেই অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় আমাদের পরিচয়, তাই না? কবে হবে সেটা? আমি তো বিচিত্রা অনেকদিন আগে আমার প্রথম তোমার সাথে দেখা হয়েছিল বিচিত্রা সাদত ভাইয়ের একটা অনুষ্ঠানে, মানে ওইটা ফ্যাশন নিয়েই ছিল। ফ্যাশন নিয়ে একটা জাজমেন্ট, হ্যাঁ, আমাকে একটু বিচারক হিসেবে জুরি অনেক বোর্ড, আগের কথা, অনেক আগের কথা। তারপর যোগাযোগ হয়েছে বোধহয় ব্র্যাকে, যখন আমরা উল্লাপাড়ায় যাই, যে টেক্সটাইল ডেভেলপমেন্ট। হ্যাঁ, রাইট, কাজ করার সময়, তখন তোমার কাজ করার সময়। আর আপনাদের উল্লাপাড়ায় তো আপনাদের লোহানী পরিবার বললেই এক নামে সবাই চেনে, এবং সোনতলা, একটা বনিদি ফ্যামিলি বলে, এখনো লোহানী ফ্যামিলি বলেই সবাই চেনে। সংস্কৃতির সাথে সরাসরি জড়িত, সাহিত্য সংস্কৃতির সাথে। চাচা মানে যারা আছেন তারা তো সবাই খুবই ভীষণ প্রসিদ্ধ, মানে খুবই বাংলাদেশের নাম করেছেন। হ্যাঁ, এনলাইটেন্ড বলা যায়, বিকজ তারা গুণী মানুষ ছিলেন সবাই। জি 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 জি, আপনি তো নামগুলা বলেন, এটি বলবো আপনাদের থেকে শুনতে চাই, আমি বলাচ্ছি। আমি এইগুলো নিয়ে আমি একটু লেখালেখিও করেছি। আমার কাছে সবচেয়ে বড়, মানে সবচেয়ে গুণী এবং প্রতিভাবান মনে হয় আবু লোহানীকে। আবু লোহানী ছিলেন একজন সাংবাদিক। উনি মাত্র 38 বছর বয়সে উনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে কলকাতায় মারা গেছেন 1920 অথবা 25-এ। উনি কিন্তু ফতেহ লোহানী এবং ফজল লোহানীর বাবা ছিলেন। আচ্ছা আচ্ছা। এই যে ফতেহ লোহানীর যে প্রতিভা বা যে সাংস্কৃতিক বা সাহিত্যের যে দেখা যায়, এগুলো কিন্তু ওই বাবার কাছ থেকে আসা। বাবা খুবই প্রতিভাবান মানুষ ছিলেন, উনি সম্পাদক ছিলেন, এবং উনি এক পর্যায়ে ওখানে যে বঙ্গ মানে মুসলমানদের যে আন্দোলন হলো সাহিত্য নিয়ে, সেটার সাথে উনি সরাসরি জড়িত ছিলেন আবু লোহানী। এবং এমন হ্যাঁ, রুট থেকে এসছে, আসলে রুট থেকে এসছে। পরে তো ধরো ফজল লোহানীও অনেক কাজ করেছেন। ওনাকে তো আমরা আসলে চিনি শুধু যদি কিছু নিয়েই কথা বলি, উনি কিন্তু আসলে অনেক ভালো লেখক এবং সাহিত্যিক এবং সম্পাদক। একটা মিডিয়া মাধ্যমে এটা পরিচিত হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, উনি স্বাধীনতার আগে তো অগত্যার সম্পাদক ছিলেন। এটা মার্চ মাস, রক্ত ঝরা মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস, এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো এই বছরই আমাদের 50 বছর পূর্তি হচ্ছে বাংলাদেশে। মেধা সম্পর্কে আপনি জানেন, মেধার একটা ছোট্ট ক্যাম্পেইন টি শার্ট আমি পরেছি, সেটা মেধা আছে, আমার অনলাইন প্রোডাক্ট ইমদাদ আছে, শামসুর রহমানের কবিতা আছে, বাংলাদেশের পতাকা আছে। সেটা আসলে আমরা 250 টাকা করে আমরা সেল করছি, এবং ওই প্রোডাক্টটাকে সেল করে যে অ্যামাউন্টটা হবে সেটা 10% আমরা দিই মুক্তিযুদ্ধ পরিবারকে। তো অনেকগুলো পরিবারকে হয়তো আমরা পারবো না, একজন দুজন পরিবারকে আমরা সাহায্য করার জন্য চাই। সেটা মেধার পক্ষ থেকে ছোট্ট একটি পদক্ষেপ ডেডিকেট করা। আচ্ছা, তাদের অবদান তো যারা আমাদের দেশের স্বাধীন পদক্ষেপ, সেটা তো সুন্দর পদক্ষেপ। আমরা মূল্যায়ন করার মতো ক্ষমতাও আমাদের নেই। যারা বিসর্জন দিয়েছে তাদের জীবন প্রাণ সবকিছু, এটা অনেক বড় একটা মানে কি বলবো, আমাদের দেশের জন্য একটা পাওয়া, আমাদের একটা সম্পদ আমরা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। তো আমরা প্রথমেই আপনার কাছ থেকে স্বাধীনতার একটি কবিতা শুনতে চাই। আপনার অসাধারণ কণ্ঠে অসাধারণ একটি কবিতা হয়তো আমাদের এই মেধার এই আয়োজনকে সমৃদ্ধ করে তুলবে। অনেক ধন্যবাদ এমদাদ। অসাধারণ না, আমি হয়তো কবিতাটা আবৃত্তি করি, ভালো লাগতে পারে। আমার প্রিয় কবিতা এটি, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের মতো বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বার উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটু উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না
সে মায়ের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাসী ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তিনি মৃত্তিকার গভীরে বর্ষণের কথা বলতেন, অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন, সবৎসা গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেত বিন্দু কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। নদী এবং সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা, অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, নিসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে। যে কবিতা শুনতে জানে না, সে মুখ এবং বধির থেকে যাবে। আমি শ্রমজীবী উদ্বেল অভিযাত্রার কথা বলছি, আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি, শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি। আমি অতীত এবং সমকালের কথা বলছি, শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা, আদিবাস অরণ্যে অনার্য সংহতি কবিতা। যে কবিতা শুনতে জানে না, সুখভ্রষ্ট বিশৃঙ্খলা তাকে বিপর্যস্ত করবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম হীনমন্য থেকে যাবে। তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি। শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি। আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এই আবু জাফর ওবায়দুল্লাহর এই কবিতাটি আসলে অনেক বড়, যার জন্য আমি কিছুটা আমাদের রেলেভেন্ট পোর্শন গুলো একটু উচ্চারণ করার চেষ্টা করলাম। অসাধারণ লেখা এবং অসাধারণ শব্দ চয়ন এবং অসাধারণ শব্দ চয়ন, প্রত্যেকটা যে একটা সংমিশ্রণ করেছেন অসাধারণ। মনে হয় যে আসলে নিজের কথাগুলোই বোধহয় আমি ভেসে বেড়াচ্ছে বলছি। হ্যাঁ, শুনছি নিজের কথাগুলোই গেঁথে গেছে এবং মানুষ কিন্তু আবেগ তাড়িত হয়ে যায়। আবেগতাড়িত হয়ে যায়। স্বাধীনতার সময় আমারই কথা শুনছি বা আপনি আপনারই কথা বলছেন, আসলে আমার ঠিক তাই মনে হচ্ছিল এই সময়টা, এই অনুভূতিটাই কাজ করে। স্বাধীনতা আমাদের খুবই শক্তিমান। হ্যাঁ, স্বাধীনতা আমাদের এত বড় একটা শক্তি আমাদের এনে দিয়েছে, বা এত লোকের বিসর্জন, এত রক্ত ঝরা মানুষের দিয়ে, কিন্তু আসলে এই স্বাধীনতাকে অর্জন করা এবং সেটাকে গ্রহণ করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের অনেক বড় দায়িত্ব। কবিতা লিখতে যে অনেকে ভয় পায়, মানে এই ভয় পাওয়াটা কাটিয়ে কি করে কবিতা লেখা যায়, এটা অনেক বড় প্রশ্ন, স্থির প্রশ্ন। আমি এটাই একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, আমি শুরু করি কবিতা লেখা নিয়ে, তারপরে আমার আবৃত্তি নিয়ে অনেক বেশ কিছু কথা বলার আছে, বলতে চাই আর কি এই সুযোগে। কবিতা 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 সাহিত্য অঙ্গনের এমন একটি অংশ, বা এমন একটি অংশ বলা যায়, যে
এটা চর্চা আমার মনে হয় অনুপ্রাণিত হয়ে বা মানুষের স্বতঃস্ফূর্তভাবে যারা এটা অনুভব করে তারাই হয়তো আমার 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 একটা ধারণা যে কবিতা লিখতে পারে। আপনি এটাকে আহ, জোর করে ভেতর থেকে যদি না আসে আপনার উৎসাহটা বা ওই অঙ্গীকারটা না আসে, তাহলে আমার মনে হয় যে কবিতার মানুষ সম্পৃক্ত হতে পারে না। আর ভালো কবিতা লিখতে আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য যদি আমরা বলতে চাই বা তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আপনি যেটা বললেন যে সব মানুষের একটা শখ থাকা দরকার। কবিতা কিন্তু শখ নাও হতে পারে, কবিতা কিন্তু একদম সিরিয়াসলি একজন মানুষ চর্চা করতে পারে, সব সময়ের জন্য করতে পারে। তার পাশে তার জীবিকা নির্বাহ যেহেতু আমাদের দেশে একটু কঠিন ব্যাপার, তার পাশে কিন্তু অন্যান্য চর্চা থাকতে পারে, কোনো সমস্যা নেই সেটার জন্য। মানে তার জীবিকার জন্য অন্য চর্চা কিছু থাকতে পারে, কিন্তু কবিতার জন্য একজন মানুষকে আমাদের আমাদের যারা নতুন প্রজন্মের মানুষ, ওরা যদি ভালো লিখতে চায় ওদেরকে পড়তে হবে। আমাদের আমাদের কিন্তু নিজেদের দেশে অনেক বড় বড় লেখক, অনেক বড় বড় কবি আছে। আমাদের প্রতিবেশী দেশেও অনেক বড় কবি আছে, এবং এই পড়তে গেলেই কিন্তু তার ভিতরে স্পৃহাটা বাড়বে। যখন সে একটা সুন্দর, আমি যে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতাটা পড়লাম, আপনি তো বলছিলেন যে আপনার ভিতরে মনে হচ্ছিল যে নিজেই অনুপ্রাণিত হচ্ছেন বা নিজের কথাগুলোই মনে হয় উনি বলেছেন। ভালো কবিতা কিন্তু সবকিছু সবই মানে একই ধরনের এই অনুপ্রেরণা যোগায় মানুষ। এবং ওই আমাদের নতুন প্রজন্ম যদি একটু খেয়াল করে, একটু ধৈর্য ধরে, একটু মনোযোগ দিয়ে সেগুলো পাঠ করে, এবং আমাদের যারা ভালো লেখেন তাদের কবিতাগুলো যদি একটু নিয়মিত পাঠ করে, তাহলেই কিন্তু সে ভালো লিখতে পারবে, কবিতা লিখতে পারবে। এবং কবিতা চর্চা এইভাবেই আমার ধারণা যে এইভাবে হয়। আর কিছু জিনিস আছে যেটা অস্বীকার করার কিছু নাই, কিছু আছে একদম ভেতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তারা পেয়ে যায়। অনেকেই আছে যে আহ, লিখছেন লিখছেন এবং অনুপ্রেরণা পাচ্ছেন, নিজের ভেতর থেকেও অনুপ্রেরণা পাচ্ছেন, প্রচুর লিখছেন। তারা হয়তো সবসময় যে সবাই যে, আমি যেটা বলতে চাইছিলাম যে সবাই যে অনেক কবিতা পড়ছেন বা অনেকের কবিতা পড়ে একটু সিরিয়াসলি পড়ে বোঝার চেষ্টা করছেন, এটা সবার আবার প্রয়োজন হয় না, সেটাও ঠিক। সেটাও ঠিক। এটা মানে পুরো জিনিসটা হলো যে স্বতঃস্ফূর্তভাবে, স্বাভাবিকভাবে যে জিনিসটা আপনার কাছে আসবে সেটাকে চর্চা করা। আর নতুন প্রজন্ম যখনই চর্চা করবে, যখন সে বাধাগ্রস্ত মানে হয়তো কোনো ফ্রাস্ট্রেশন বলা যায়, বা তার একটু খারাপ লাগবে যে না আমি তো পারছি না ভাই, এই সময়টাতে সে অন্যের কবিতা, ভালো কবিতাগুলো চর্চা করতে পারে, পড়তে পারে। তখন সে কিন্তু বুঝতে পারবে যে আমরা যখন জীবনানন্দের কবিতা পড়ি তখন কিন্তু পুরোপুরি হারিয়ে যাই। হ্যাঁ, এবং আহ, সত্যি কথাই তাই যে আমরা ওটার ভিতরে এমন ভাবে মিশে যাই, এমন ভাবে ঢুকে যাই, আমাদের কিন্তু আশেপাশে মনে হয় যে আমি হয়তো ওই পরিবেশে, ওই প্রকৃতির ভিতরেই আমি নিচে আহ, বিচরণ করছি। আমরা যখন শামসুর রহমানের কবিতা পড়ি, আমরা যে স্বাধীনতার কথা বলছিলাম, এটা মার্চ মাস, জি, আপনি জি। দেখেন শামসুর রহমানের প্রতিটি কবিতা মানুষকে, বিশেষ করে মানে স্বাধীনতার উপরে ওনার যে কবিতাগুলো মানুষকে কিভাবে অনুপ্রাণিত করেছে, এবং ওনার শব্দ চয়ন, ওনার ওই যে আবেগ, এবং ওনার ওনার ওই ওগুলো সুন্দর করে লিপিবদ্ধ করা, তার অনুভূতিগুলোকে লিপিবদ্ধ করা, এইগুলো ওনারা পেরেছেন, ওনারা করেছেন। এবং আমাদের বড় লেখক যারা, তারা সবাই সেটা করছে। তো নতুন প্রজন্ম যদি সেটা তাদের তাদের বইগুলো পড়তে পারে, আর নিজেরা তো পড়াশোনা করি তো ভালো লেখক হওয়ার, সে আপনি কবিতাই বলেন, গল্পই বলেন, উপন্যাসই বলেন, আপনাকে পড়তে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আমার বড় বোন বাবলি হক, ওনার সাথে একটু শেয়ার করি। আপা দেখো তো, তখন আপা বলে দেখো কবিতার এমন একটা বিষয়, কখনো তুমি যেটা লিখেছো তোমার অনুভূতি দিয়ে লিখেছো, এটা আমি কারেকশন করবো বা আমি বলবো যে না, এই শব্দটা ঠিক না, এটা কখনোই করা উচিত না। কারণ যে লিখছে তার মনের কথাটাই সে লিখছে, তো সেখানে আসলে কারেকশন করা বা কিছু না, এটা শিক্ষকের কোনো ভূমিকা নেই এখানে। এটা একেবারে নিজস্ব একটা বিষয়। আপনার কি মনে হয়? আমার আমার যেটা মনে হয় যে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি হয়তো একটা সময় পেলাম, নুরুল হুদা ভাইয়ের সাথে একটু আড্ডা মেরে আসলাম, জাহিদুল হক ভাইয়ের সাথে একটু আড্ডা মারলাম, গেলাম, ওনারা ডাকলে দৌড়ে চলে গেলাম, কফি খেলাম, ঘন্টার পর ঘন্টা গল্প করলাম। হ্যাঁ, তো এগুলোতে যেটা হয়, আহ, আপনি কিন্তু একটু বুঝতে পারেন যে আহ, তাদের বিচরণটা কোথায়,
সাহিত্যের এই অঙ্গনে তাদের তারা কোথায় আছে, তারা কি করছেন, এগুলো কিন্তু একটু এটা আমার ব্যক্তিগত ধারণা, এগুলো একটু প্রয়োজন আছে। আমি আমিনুর রহমান, কবি আমিনুর রহমান আমাদের যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলো যা যে ইনিশিয়েটিভ নিয়ে অনেকগুলো করেছেন, ঢাকা লিট ফেস্টিভ্যাল তো ওনার হাতেই করা হয়, এবছর বন্ধ আছে। ওনার সাথে কিন্তু আমি ওই দুপুরে অবশ্য ওনার ইউনিট টাওয়ারে অফিস ছিল আমার এই পান্থপথের কাছে, দুপুরে অনেক দিন অগণিত দিন বসে আমরা আড্ডা মেরেছি। তো এইগুলো আবার বাইরে থেকে যখন কবিরা আসেন, ওরাও কিন্তু কথা বলতে চায়। ওরা কিন্তু ওই যে ঘন্টার ওই সেশনটা শেষ হয়ে গেলে অথবা সেশনের অনেক আগে ওরা আসে, ওরা গল্প করতে চায়, জানতে চায় বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, আহ, আহ, আগ্রহ, সাহিত্যের কোন অংশে বা কি ধরনের কবিতা তারা লিখছে। আমি যার জন্য প্রথম কবিতা বইটাকে আবার ট্রান্সলেট করলাম, তারা তো ওই ইন্টারন্যাশনাল কমন ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ সেটার সেটাও চায় একটু সহজ করে বোঝার জন্য সবকিছু। তো এমনি আসলে যেটা আহ, আপনি বলেছেন যে এটা বোঝার জন্যে বা আপনার বড় বোন যেটা বলেছেন যে তোমার লেখাটা আমি পরিবর্তন করতে চাই না, বা তুমি যদি এটা দুর্বল লেখাও হয় বা দুর্বল শব্দ চয়নও হয় সেটা পরিবর্তন করতে চাই না, তো এটা হতে পারে। তখন হবে কি, তখন যদি আপনি মানে আপনার মতন কেউ আহ, ভালো লিখতে চায়, তাকে আরো চর্চা করতে হবে। চর্চাটাকে প্রবহমান রাখা, মানে রাখা, এবং আমি পাশাপাশি আমি যেটা অনুভব করি এবং আমি নিজে যেটা করি, ওই ধরনের মানুষদের সাথে বেশি ওই সময়টাকে ওইখানে এবং ওই ধরনের মানুষের সাহচর্য উপভোগ করা, এটা কিন্তু উপভোগ করতে হবে ভেতর থেকে। ইউ হ্যাভ টু এনজয় দোজ থিংস, যে আপনার আপনার কোম্পানির আপনার সাথে কি আছে, তার সাথে কি কবিতা নিয়ে কথা বলতে পারছেন। মানে আমি যে এই যে আমরা ইতে গেলাম, বেড়াতে গেলাম যে শ্রীমঙ্গলে, তো আমার সাথে কিন্তু কবি ছিল একজন, উনি ইয়াঙ্গার কবি, আমাদের পাবনার মেয়ে, হাজবেন্ড ছিলেন মাহবুব। আমরা কিন্তু ওই প্রকৃতি নিয়ে প্রচুর কথা বলেছি এবং আমাদের ভালো লেগেছে। বিষয়টাকে পাখি বা সেখানে গেছি, তো এই জায়গাগুলোতেও কিন্তু আপনার ভালো লাগবে যে মানে এই উপলব্ধিগুলোকে নিয়ে আসা, এইভাবেই আর কি, এইভাবে। আর ওই যে সব কথা শেষ কথা হচ্ছে যে আপনি চর্চার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। হ্যাঁ, চর্চাটা খুব প্রয়োজন। আর একটা মনে হয় যে প্রকৃতি কিন্তু একটা বিষয় আছে কবি লেখার প্রকৃতি অনেক টানে। বড় একটা অবদান, একটা সমুদ্র, যে সাগর, পাহাড়, পর্বত, এই যে আমাদের সবুজ সবুজ বাংলাদেশ, হ্যাঁ, মানে অনেক কিছু কিন্তু সবুজ বাংলাদেশ। খোরাক জন্মায় আমার মনে হয়। আপনার কি হ্যাঁ মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আসলেই তাই, আসলেই তাই। মানুষ, সেই মানুষটি যখন প্রকৃতির কাছে যেয়ে একটু বসে বা একটু আশ্রয় চায়, বা ওই ধরনের সাথে কাউকে নিয়ে তার সাথে একটু চিন্তা বা চেতনা গুলো শেয়ার করে, এর থেকে ভালো কিছু আর হয় না মনে হয়। এই বই দেখার ভিতরে একটা আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম অনুভূতি বা আনন্দ আছে। আমি জানি না আমি ভুল বলেছি কিনা। না না, একদম ঠিক। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি একটা এখানে বিষয়। এমদাদ, ওই যে ঢাকার বাইরের কথা নিয়ে আমি একটু আর একটা মানে বাস্তবতার কাছের কথা বলি। আমরা কুমিল্লাতে আমরা জ্যোৎস্নার প্রতিবেশী এই নামে একটা সংগঠন আছে, সাহিত্য সংগঠন, অনেক পুরনো। তো ওরা আমাদেরকে, আমি মনে হয় এবার 3বার না 4বার গেছি এ পর্যন্ত। ওইখানে যে পরিবেশটা দেখেছি, যে এই যে কবিতা চর্চার জন্য যে তাদের যে আগ্রহ, এবং হল ঘরটা নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠান 2টো বা 3টে অনুষ্ঠানে ওখানে হয়েছে, এটা বড় একটা হল ঘর, এবং সেটা পুরোপুরি ভরে থাকতো। এই যে কবিতা শোনার জন্য মানুষের আগ্রহ, কবিতা পড়ার জন্য মানুষের আগ্রহ, আবৃত্তি শোনার জন্য আগ্রহ, এবং ওখানে গান যারা গাইবেন, অসম্ভব সুন্দর গলা, অসম্ভব সুন্দর গলা, এবং তারা কিন্তু শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে, তার মানে তারা চর্চা করছেন। চর্চাটাই আমি বললাম যে বেসিক জিনিসটাকে ওরা ধরে রেখেছে। আগ্রহটা আন্তরিক হতে হবে, এবং সব জায়গাতে সুযোগ আছে। বরং চিটাগাং থেকে ওখান থেকেই কিন্তু সব মেধাগুলো আমাদের শহরে এসছে। সবাই হ্যাঁ, কিন্তু তারা প্রসিদ্ধ অনেক জায়গায় আছেন, সঙ্গীতে বলেন, আবৃত্তিতে বলেন, কবিতা, অনেকে কিন্তু ওই এলাকা থেকে এসছে। আমরা আজকে আপনার কবিতা আবৃত্তির এই বিষয়টা শেষ করব আপনারই কোনো লেখা একটা কবিতা আবৃত্তি দিয়েই। আপনি যদি একটু আমাকে পাঠ করে শোনান আমাদেরকে আপনার লেখা দিয়ে, তার পরবর্তীতে আমরা অন্য কিছু নিয়ে করছি। আচ্ছা,
তো আমি আমার নিজের একটা লেখা এখন পড়ছি। তুমি ছিলে তাদের একজন, সেই দীর্ঘ বৃক্ষরাজি যারা এমন অনর সুপ্রাচীন, তুমি ছিলে তাদের একজন। প্রসারিত ছিলে ধ্বংসের চলে গেলে আমাদের বিপুল অরণ্যের বিপুল ব্যাপ্তিতে চুপিসারে। খুঁজে কি পেলে উন্মুক্ত প্রান্তর, প্রধান সে পথ, জানি তুমি করবে না ভয়, যাপনের আগেই জীবনকে করেছিলে জয়। কিছুতেই পাই না ভেবে কেন কখনো আবার আসবে না ফিরে, কিংবা কেন কুণ্ঠিত হৃদয়ে যারা তোমার অভাব বোধ করে, যাওনি রেখে কোনো ঠিকানা, জানতে পারবে না এখানে তাদের এখনো তাদের ভালোবাসা ছিল কিনা। ছিলে নক্ষত্রের মতো একজন ওই নীলিমায়, দূরাকাশে জল জল করে জ্বলে, ছুঁতে পাইনি তোমাকে হে দীর্ঘদেহী মানব, এখনো প্রান্তর জুড়ে সেই তোমার অবয়ব। তা বলে হারিয়ে যাবে দৃশ্যহীন চির মৌনতায় ডুবে, ওই যে মলিন অপরিচ্ছন্ন কাপড়ে ঢাকা চায়ের টেবিলে ধোঁয়া ওঠা চা, বারবার ফিরে এসেছে তোমার কাছে শুনতে জীবনের কথা, সহাস্যে কত শত উপমা দিয়ে শুনায়েছে তা। আমরা বিলম্বিত চেতনায় হতবাক, ঝুলে পড়া নিচের চোয়াল, কোনো আর্তনাদ নেই। অপ্রস্তুত তোমার রক্ত স্বজনেরা, বন্ধু স্বজনেরা, আত্মীয় স্বজনেরা দীর্ঘ হতে চেয়েছিল। ঝুলে পড়া অজস্র চোয়াল, গন্ডুস ভরে যায়, বিক্ষিপ্ত জীবন বিলীন হয় নিঃশব্দ অশ্রুধারায়। সেই দীর্ঘ বৃক্ষরাজি যারা এমন অনর সুপ্রাচীন, তুমি ছিলে তাদের একজন। এটা আমি কিছুটা মানে কিছু খুব সুন্দর, অসাধারণ। আমি এমনিতে আপনার লেখার তাকে স্মরণ করে লিখেছি আর কি। আপনার লেখার এমনি আমি না না, আমি আসলে এটা বঙ্গবন্ধুকে স্মরণ করে লিখেছি এটা। তো আমি একটু ওই একটা ছোট্ট কবিতা, আমার খুব ইচ্ছা এটা। আমাদের কবি জসীমউদ্দিনকে তো আমরা এখন যারা চর্চা করি বা কবিতা পড়ি একদম ভুলে গেছি। মানে আমার আমার একটা ধারণা আর কি, যে তার কথা নির্মলেন্দ্র গুণদা অবশ্যই খুবই ভালো লেখেন, কিন্তু যখনই কবিতা নিয়ে কথা হয় আমরা এখনকার যারা ভালো লিখছেন তাদের কথা বলি পুরোনোদের মধ্যে। তো যাই হোক, এটা আমি জসীমউদ্দিনের একটা মানে খুবই আবেগের কবিতা, বাস্তবতার কবিতা, স্বাধীনতা যুদ্ধের পরের কবিতা, বা হয়তো কিছুটা আগের, এটা ৭০ বা ৭১-এর কবিতা। গীতারা কোথায় যাবে, গীতারা কোথায় যাবে, কোথায় যাইয়া পাবে আশ্রয় ঠাঁই, সামনে পেছনে ডাহিনী ও বামে তাহাদের তরে কোনো বান্ধব নাই। ফিরিয়া ঘুরিয়া প্রসারী হিংস্র দাঁত, যে দেবে তাদের আশ্রয়, তার ঘর বাড়ি সব পুড়িয়ে অকস্মাৎ, বনে পালাইলে বন হতে তারে খুঁজিয়া বাহিরে আনিবে, নিমেষের মাঝে করে দেবে শেষ বুলেটে আঘাত হানি। বনের বাঘে থামিত যে থাবা, হয়তো দেখিয়া সেই চাঁদ মুখ পানে, সাপের হয়তো গুটাইতো ফনা, বাঁশির মতন সে মুখের কথা শুনিয়া লইতে জানে। মানুষ বাঘেরা এসব বোঝে না, মানুষ সাপেরা কত যে হিংস্র হয়, গীতার মতন শত ছেলে মেয়ে আছাড়িয়া মারি দলেছে নিষ্ঠুর পায়। তারা আর কভু মা বলিয়া জড়াবে না মারকোল, তারা আর কভু ঘরে ফিরিবে না সন্ধ্যা বেলায় করিয়া কাকলি রোল। গীতারা কোথায় যাবে, কোথায় মমতা, কোথা স্নেহ আর মায়া, কাহারা আজিকে এদেশ হইতে মুছিয়া ফেলিতে
সকল শীতল ছায়া। এটা ওই যুদ্ধের সময় ওই আমরা এটা সহজ করেই বলা যায় যে আমরা যেভাবে আহ, হিন্দু ধর্মাবলম্বীদেরকে সারা দেশের ভেতরে যেভাবে তাদের একদম নির্দিষ্ট করে অগণিত লক্ষ লক্ষ মুসলমানকেও মেরে ফেলা হয়েছে, কিন্তু হিন্দুদেরকে আরো নির্দিষ্ট করে যেভাবে অত্যাচার এবং হত্যা করা হয়েছে, এই জসীমউদ্দীনের এই কবিতা পড়লে আমার মনে হয় যে ওটার একটা স্বচ্ছ দৃশ্য পাওয়া যায়। ভীষণ মানে এবং হৃদয় স্পর্শী বিষয় আছে, হৃদয় হৃদয় স্পর্শ করে যায়। দেওয়ার মতো একটা বিষয়। আসলে আসলে বলেছেন। আর অসংখ্য ধন্যবাদ। মানুষের এখন সুযোগ অনেক, কিন্তু যেটা দুঃখজনক ইমদাদ, আমি একটু বলি, যেটা আমি হয়তো আমার মেয়েকেও বলি, আমার ছোট মেয়েটা তো এখন বাংলাদেশে, তো ওই যাওয়ার আগে এখানে কাজও করছে, তো এদেরকে যেটা বলি যে আমরা পড়াশোনাটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। পড়াশোনা বলতে আমি বুঝাচ্ছি একটা ভালো বই পড়া, একটা বই হাতে নিয়ে পড়া। আর আমরা পড়াটাই এখন আধুনিক প্রজন্মের কাছে যেটা হয়েছে, এটা অফিসের কারণে কিছুটা হয়েছে, মানে সবকিছু যেন ডিজিটালি হয়ে গেছে, মানে একটা কনভার্সন আছে, একটা পরিবর্তন, যে ও আচ্ছা অনলাইনেই তো সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, তো এখন এখানে কিন্তু অনেক বিষয় আছে। আমি তো অনুবাদের কাজও করি, তো সব কথা অনলাইনে সুন্দরভাবে পাওয়া যায় না। সব কথা আমি যে ডিকশনারিতে যেভাবে পাই, একটা ভালো ডিকশনারিতে যেভাবে পাই, অত ডিটেলস অনলাইনে পাওয়া যায় না। এই জিনিসগুলো মানুষের আর এত সহজ মনে করে যে সবকিছু জানা হয়ে গেল। এই অনলাইনে যে একটু প্রেস করলো, বাটনগুলো প্রেস করলো, যেটা আসলো মনে করলো যে এটাই মনে হয় ফাইনাল কিছু, এটাই মনে হয় সব কিছু। এটার বাইরে যে আরো অনেক কিছু আছে, মানে সাহিত্য চর্চা বলি বা জ্ঞানের চর্চা বলি, সব কিছু মিলেই প্রচুর স্কোপ আছে, প্রচুর সুযোগ আছে মানুষের। আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের নিজেদেরও এটা আমার ব্যক্তিগত ধারণা যে বই পড়া দরকার, বই পড়া দরকার, বেশি করে বই পড়া দরকার। যে আর সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা আছে, যে বই পড়ার সময় আপনার চোখের সাথে এবং আপনার মানে বুদ্ধিমত্তা বা ব্রেনের যে সংযোগটা স্থাপন হয়, তার জন্য এই জিনিসটা অনেক বেশি মনে থাকে, অনেক বেশি মনে থাকে। আমরা অনেক বেশি সম্পৃক্ত হয়ে যাই, আমারও তাই। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে একটা জাস্ট আমার একটাকে আমার একটা বন্ধু পাঠিয়েছে, খুব সুন্দর একটা শব্দ, যে খুব সুন্দর শব্দ লিখেছে যে বই শূন্য ঘর অর্থ হচ্ছে হৃদয়বিহীন মানুষ। এত মানে আমার কাছে এত বেশি স্পর্শ করেছে শব্দটা, পুরো লাইনটা। তো আমি এই জন্য আপনাকে বললাম যে আসলেও আমরা কিন্তু বই ছাড়া আমাদের চলে না। অনেক সুন্দর কথা একটা। আর এমনি অনেক অনেক ধন্যবাদ শাকিব ভাই, আমার প্রিয়জন। আমি সবসময় বলি আপনাকে অনেক প্রিয়জন। না না, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ইমদাদ, এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা হয়তো ভবিষ্যতে আরো কথা বলবো, আমরা স্বাধীনতা নিয়ে আরো কথা বলতে পারবো। স্বাধীনতার মাস, স্বাধীনতা নিয়ে তো আসলে কথা শেষ হবার নয়, কথা শেষ হবে না। ছোট্ট একটা এপিসোড আমরা শুরু করেছি মাত্র। স্বাধীনতা নিয়ে তো আসলে সারা জীবন আমাদের পড়ে রয়েছে বলার জন্য। আমি একটা ছোট্ট পরবর্তী প্রজন্ম, হ্যাঁ আমি একটু তোমাকে ছোট্ট লাইন শুধু বলি। হ্যাঁ, এটা কিন্তু মধ্যযুগের কবি উনি। ওই যে আমি বলছিলাম যে তোমার যদি ইচ্ছা থাকে তুমি সবকিছু জানতে পারবে, সবকিছুর যুদ্ধে তুমি বুঝতে পারবে। আমরা কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, উনি মধ্যযুগের কবি, সেই আলো আলের সময় অনেক পুরনো কবি। উনি একটা লাইন লিখেছেন, ওনার কবিতার একটা লাইন, যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। এর থেকে বড় কিছু আর কিছু আমাদের বোঝার বা উপলব্ধি করার আছে যে, আর এবং কতদিন আগের কথা, কত বছর আগে, মানে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য এক লাইনে যথেষ্ট, অনুভবটা বোঝানোর জন্য। অসংখ্য ধন্যবাদ শাকিব ভাই। এই ধন্যবাদ। মার্চ মাস আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়, অনেক। তবে একটা আমাদের স্বাধীনতা পাওয়াটা আমাদের জন্য একটা বড় সম্পদ, এটা ধরে রাখা নতুন প্রজন্মের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের এই ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং সবকিছু পেছনেও কিন্তু এই স্বাধীনতার অবদানকে আমাদের মূল্যায়ন করতে হবে, একেবারে যথার্থ ধরে রাখতে হবে। এটা দায়িত্ব কিন্তু নতুন প্রজন্মের। দেখা হবে, কথা হবে আবার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।